tutorial from Deepak's classes, and in this particular video আমরা যেটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে নাইট্রোজেন চক্র। কিভাবে বায়ুমণ্ডলের নাইট্রোজেন মাটির মধ্যে নাইট্রেট যৌগ রূপে আবদ্ধ হয় এবং পুনরায় এই মাটির নাইট্রোজেন আবার বায়ুমণ্ডলে ফিরে যায়, কোন কোন ব্যাকটেরিয়া শৈবাল এই নাইট্রোজেন চক্রে অংশগ্রহণ করে থাকে, নাইট্রোজেন চক্রে আমাদের প্রাণীদেহে এবং উদ্ভিদ দেহে কি ভূমিকা পালন করে থাকে, এই সমস্ত কিছু সম্পর্কে তোমরা জানতে পারবে ভিডিওটি শেষ হলে। সেই জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটিকে লাইক করো, ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরো নতুন এরকম ভিডিওস পাওয়ার জন্য। তো চলো আর দেরি না করে শুরু করি সরাসরি নাইট্রোজেন চক্র সম্পর্কে একটি সম্পূর্ণ বৈজ্ঞানিক ধারণা। দেখো, মনে রাখতে হবে আমাদের বায়ুমণ্ডলে যত রকমের গ্যাস আছে তার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে যে গ্যাসটি বর্তমান আছে সেটি হচ্ছে নাইট্রোজেন। প্রায় বায়ুমণ্ডলের মধ্যে 77% বর্তমান থাকে নাইট্রোজেন। এই নাইট্রোজেনের বিপুল পরিমাণে বর্তমান থাকা সত্ত্বেও আমরা কিন্তু কোনোভাবেই এই নাইট্রোজেনকে আমাদের শরীরে আবদ্ধ করতে পারি না। শুধু আমরাই নয়, উন্নত প্রাণী এবং উন্নত উদ্ভিদ কেউই কিন্তু এই নাইট্রোজেনকে সরাসরি তাদের দেহে আবদ্ধ করতে পারে না। কেন না, তার কারণ আমাদের শরীরে এরকম কোনো উৎসেচক নেই যে বায়ুমণ্ডলের নাইট্রোজেনটাকে আমাদের শরীরে আবদ্ধ করে রাখবে। কিন্তু কিছু কিছু হচ্ছে ব্যাকটেরিয়া, কিছু হচ্ছে শৈবাল, এরকম কিছু হচ্ছে জীবাণু বা হচ্ছে অণুজীব বর্তমান আছে আমাদের প্রকৃতিতে যারা নাইট্রোজেনকে কিন্তু আবদ্ধ করতে পারে। এবার আমরা প্রথমেই জানবো যে আমাদের শরীরে এই নাইট্রোজেনটাকে আবদ্ধ করার কি দরকার, আমাদের নাইট্রোজেনের দরকারটা কি। নাইট্রোজেন ছাড়া কি আমরা বাঁচতে পারবো না? না, আমরা নাইট্রোজেন ছাড়া কোনোভাবেই বাঁচতে পারবো না। কেন পারবো না? তার কারণ আমাদের শরীরের সবচেয়ে গঠনমূলক উপাদানটি হলো প্রোটিন। এবার প্রোটিনের এককের নাম হলো অ্যামাইনো অ্যাসিড। এবার অ্যামাইনো অ্যাসিড তিনটে জিনিস নিয়ে তৈরি হয়, কার্বন, হাইড্রোজেন আর নাইট্রোজেন। ঠিক আছে, এই কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন এবং অক্সিজেন, চারটে জিনিস নিয়ে তৈরি হয়, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন। এই চারটি উপাদানের মধ্যে যদি একটি উপাদানও হচ্ছে অনুপস্থিত থাকে তাহলে অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে না। আর অ্যামাইনো অ্যাসিড যদি তৈরি না হয় তাহলে কখনোই সেটি প্রোটিন তৈরি করতে পারবে না। এটা একটা হচ্ছে দরকার। আর একটা কি, আমাদের যে হচ্ছে হেরিডিটারি ইউনিট ডিএনএ, ডিএনএর মধ্যে নাইট্রোজেন বেস আছে। ভেবে দেখো, পিউরিন, পিরিমিডিন, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরেসিল, আরএনএর ক্ষেত্রে এই সমস্ত হচ্ছে নাইট্রোজেন বেসগুলি কিন্তু নাইট্রোজেন সমৃদ্ধ। এই নাইট্রোজেন বেসগুলির মধ্যে যদি নাইট্রোজেন না থাকে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে কি করে ইনফরমেশন যাবে? সেজন্য নাইট্রোজেন ছাড়া আমাদের জীবকুল প্রায় বলতে পারো অসম্ভব এই প্রকৃতিতে অস্তিত্ব রক্ষা করায়। এবার আমরা দেখব হচ্ছে কি করে এই নাইট্রোজেনটা আমাদের শরীরের মধ্যে হচ্ছে প্রবেশ করে বা উদ্ভিদের শরীরের মধ্যে হচ্ছে প্রবেশ করে। আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে মানে হচ্ছে উদ্ভিদের দেহ প্রবেশ করে এবং উদ্ভিদদেরকে যখন আমরা হচ্ছে গ্রহণ করি সেই উদ্ভিদের দেহ থেকে হচ্ছে আমাদের শরীরেও নাইট্রোজেন ঘটিত যৌগটি প্রবেশ করে। এবার প্রথমেই আমাদের এই নাইট্রোজেন যে চক্র, তাহলে নাইট্রোজেন চক্র বলতে আমরা কি বুঝবো? না, নাইট্রোজেন চক্র হচ্ছে একটি পদ্ধতি। এরকম পদ্ধতি না, এটি একটি চক্রাকার পদ্ধতি যেই পদ্ধতিতে বায়ুমণ্ডলের নাইট্রোজেন মাটির মধ্যে আবদ্ধ হবে নাইট্রেট যৌগ রূপে, আবার এই মাটির মধ্যে আবদ্ধিত নাইট্রেট যৌগটি পুনরায় বায়ুমণ্ডলের মধ্যে ফিরে যাবে। এই যে চক্রাকার আবর্তন, নাইট্রোজেন থেকে নাইট্রেট এবং নাইট্রেট থেকে পুনরায় নাইট্রোজেন, এই চক্রাকার আবর্তনের পদ্ধতিকেই বলা হবে নাইট্রোজেন চক্র। তাহলে এই গেল নাইট্রোজেন চক্রের সংজ্ঞা। এবার আমরা প্রথমে হচ্ছে নাইট্রোজেন চক্রটাকে দুটো ভাগে ভাগ করে দেবো। কিভাবে ভাগ করব? না, এই নাইট্রোজেন চক্রটাকে দুভাগে ভাগ করব। কিভাবে? একটা হচ্ছে আমরা করব কিভাবে বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেনটা আবদ্ধ হচ্ছে মাটির মধ্যে, আর একটা আমরা উপায় দেখব কিভাবে এই মাটির নাইট্রেটটা আবার বায়ুমণ্ডলে ফিরে যাচ্ছে। তাহলে এই নাইট্রোজেন চক্রটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে মাটিতে নাইট্রোজেনের
আবদ্ধীকরণ, আরেকটা হচ্ছে নাইট্রোজেন চক্রের পার্টের মধ্যে পড়বে মাটি থেকে বায়ুতে নাইট্রোজেনের মুক্তি। এই দুটো হচ্ছে পদ্ধতি আমরা পড়ব। প্রথমে হচ্ছে আমরা এইটা পড়ব, তারপর হচ্ছে আমরা মাটি থেকে কিভাবে হচ্ছে বায়ুতে নাইট্রোজেন ফিরে যায় সেটি সম্পর্কে আলোচনা করব। বায়ুমণ্ডল থেকে কি করে মাটির মধ্যে নাইট্রোজেন আবদ্ধ হয় এর কিন্তু অনেকগুলো স্টেপ বাই স্টেপ হচ্ছে পদ্ধতি আছে। কি কি উপায় হয় সেগুলো আমরা কিন্তু প্রত্যেকটা স্টেপ ইন্ডিভিজুয়ালি আলোচনা করব ইন ডিটেইল, আর প্রত্যেকটা স্টেপ কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। দেখো, মাটিতে নাইট্রোজেনের আবদ্ধকরণের কয়েকটা স্টেপ আমি আগে এখানে হচ্ছে চার্ট ওয়াইজ করে দেব, তারপর সেগুলোকে আমরা ইন ডিটেইল হচ্ছে আলোচনা করব। প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রাকৃতিক উপায়। প্রাকৃতিক উপায়ে নাইট্রোজেনের আবদ্ধীকরণ। প্রাকৃতিক উপায়ে নাইট্রোজেনের আবদ্ধীকরণ। এরপরের পদ্ধতিটা হচ্ছে দেখবো আমরা জৈবিক উপায়। জৈবিক উপায়ের মধ্যে আমরা হচ্ছে দেখতে পাবো 3-4টে হচ্ছে স্টেপ। জৈবিক উপায়ের মধ্যে 1 নম্বর দেখবো হচ্ছে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া দ্বারা। স্বাধীনজীবী ব্যাকটেরিয়া মানে যারা প্রকৃতিতে হচ্ছে মুক্ত স্বাধীনভাবে বর্তমান আছে। তারপর দেখবো মিথজীবী ব্যাকটেরিয়া দ্বারা কিছু। মিথজীবী ব্যাকটেরিয়া দ্বারা। তারপর হচ্ছে আমরা দেখব অ্যামোনিফিকেশন, যেটা পরীক্ষায় খুব দেয়। অ্যামোনিফিকেশন। আর তারপর দেখব নাইট্রিফিকেশন। এর মধ্যে প্রচুর শর্ট কোশ্চেন ছোট ছোট হচ্ছে আমরা আলোচনা করব। তাহলে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া কিভাবে করে, মিথজীবী ব্যাকটেরিয়া কি করে করে, একটা অ্যামোনিফিকেশন আর একটা আমরা দেখব হচ্ছে নাইট্রিফিকেশন। তাহলে এই টোটাল পদ্ধতির মাধ্যমে মাটির মধ্যে নাইট্রোজেনটা আবদ্ধিত হয়, মানে এয়ার থেকে সয়েলে, মাটিতে, এয়ার থেকে সয়েলে, মাটিতে। আর মাটি থেকে পুনরায় বায়ুমণ্ডলে কি করে যায়, মানে হচ্ছে সয়েল থেকে পুনরায় এয়ারে। এই পদ্ধতিটাকে বলা হয় ডিনাইট্রিফিকেশন। ডিনাইট্রিফিকেশন। তাহলে এই সমস্ত জিনিসগুলো নিয়ে কিন্তু আজকে আমরা হচ্ছে আলোচনা করব স্টেপ বাই স্টেপ। তাহলে প্রথমেই আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রাকৃতিক উপায়ে কিভাবে আমাদের বায়ুমণ্ডলের নাইট্রোজেন মাটির মধ্যে আবদ্ধ হয় সেটা সম্পর্কে হচ্ছে আমরা আগে দেখি। দেখো, আমাদের বায়ুমণ্ডলের নাইট্রোজেন দেখলাম আমরা হচ্ছে প্রায় 77% বর্তমান আছে। এই বায়ুমণ্ডলের যে নাইট্রোজেন এটি প্রথমে অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে নাইট্রিক অক্সাইড। আর এই নাইট্রোজেনের সাথে অক্সিজেনের যে বিক্রিয়া, এই বিক্রিয়াটি কিন্তু বিদ্যুৎ স্ফুলিঙ্গের সাহায্যে ঘটে, মানে যখন বজ্র বিদ্যুৎপাত ঘটবে তখন এই নাইট্রিক অক্সাইড পুনরায় আরো বেশি পরিমাণ অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে উৎপন্ন করে নাইট্রোজেন ডাই অক্সাইড। তাহলে আমি কি কি বললাম, আমরা কিন্তু এইটা নিয়ে আলোচনা করছি, মানে প্রাকৃতিক উপায়। তাহলে প্রাকৃতিক উপায়ের মধ্যে প্রাকৃতিক উপায়, প্রাকৃতিক উপায়ের মধ্যে বায়ুমণ্ডলের নাইট্রোজেন প্রথমে বিক্রিয়া করবে অক্সিজেনের সঙ্গে, বিক্রিয়া করে উৎপন্ন করবে নাইট্রিক অক্সাইড, আর এর জন্য লাগবে হচ্ছে বিদ্যুৎ স্ফুলিঙ্গ। এখানে লিখে দেবে বিদ্যুৎ স্ফুলিঙ্গ। এবার এই যে নাইট্রিক অক্সাইড, এই নাইট্রিক অক্সাইডটি পুনরায় বললাম আরো বেশি পরিমাণে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড। তাহলে
তৈরি হলো নাইট্রোজেন ডাই অক্সাইড, এটা হচ্ছে নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইড, আর এটা নাইট্রোজেন ডাই অক্সাইড। এই নাইট্রোজেন ডাই অক্সাইড যখন বৃষ্টির মাধ্যমে ভূপৃষ্ঠে পাতিত হবে তখন এই নাইট্রোজেন ডাই অক্সাইডটি বৃষ্টির জলের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে, দ্রবীভূত হয়ে দু রকমের অ্যাসিড উৎপন্ন করবে, একটা নাইট্রাস অ্যাসিড আর একটা নাইট্রিক অ্যাসিড। তাহলে এই নাইট্রোজেন ডাই অক্সাইড জলের সঙ্গে যদি বিক্রিয়া করে তাহলে উৎপন্ন করবে দুটো অ্যাসিড, একটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড আর একটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এই দুটো অ্যাসিড, এটা নাইট্রাস আর এটা নাইট্রিক, এটা তুমি জানো, তোমরা জানো। এবার এই দুটো অ্যাসিড যখন হচ্ছে কার মাধ্যমে, বৃষ্টির মাধ্যমে ভূপৃষ্ঠে পাতিত হবে। এবার ভূপৃষ্ঠে মাটির মধ্যে কি আছে, বিভিন্ন রকমের, ভেবে দেখো হচ্ছে সল্ট আছে, যেমন হচ্ছে ক্যালসিয়ামের সল্ট আছে বা ম্যাগনেসিয়ামের সল্ট আছে বা পটাশিয়ামের সল্ট আছে বা ক্যালসিয়াম মুক্ত অবস্থায় থাকতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এরা লবণ ফর্ম করে থাকে। এই লবণগুলো তৈরি হবে কি করে, এই লবণগুলো হচ্ছে এই অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে, মানে মাটির মধ্যে উপস্থিত যে খনিজ লবণ, এই বৃষ্টির মাধ্যমে পড়ার পর খনিজ লবণ, কি কি খনিজ লবণ, বেশিরভাগই হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এদের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, ক্যালসিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট। এই রকম হচ্ছে মাটির মধ্যে লবণ উৎপন্ন করে মাটির মধ্যে নাইট্রোজেনকে আবদ্ধ করবে। তাহলে এইটা গেল হচ্ছে প্রাকৃতিক উপায়ে কিভাবে হচ্ছে নাইট্রোজেনকে আবদ্ধ করা যায়। প্রথমে নাইট্রিক অ্যাসিড উৎপাদন, তারপর নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপাদন। নাইট্রোজেন ডাই অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে দুটো অ্যাসিড, নাইট্রাস ও নাইট্রিক অ্যাসিড। সেই নাইট্রাস ও নাইট্রিক অ্যাসিড বৃষ্টির জলের মাধ্যমে যখন ভূপৃষ্ঠে পড়বে তখন সেই ভূপৃষ্ঠে পড়ার পর সেটি হচ্ছে তারপর কি করবে না, সেটি হচ্ছে এই ভূপৃষ্ঠের মধ্যে যে হচ্ছে লবণ আছে, একটা হচ্ছে ক্যালসিয়াম, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম আর একটা হচ্ছে পটাশিয়াম, এদের সাথে বিক্রিয়া করে বিভিন্ন রকমের যে লবণ, যেমন ক্যালসিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, এগুলি উৎপন্ন করবে। তাহলে বুঝতে পারলে। এবার হচ্ছে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে জৈবিক উপায়ে, আলোচনা করব সেটা হচ্ছে জৈবিক উপায়ে কিভাবে বায়ুমণ্ডলের নাইট্রোজেন ভূপৃষ্ঠে আবদ্ধ হতে পারে বা মাটির মধ্যে আবদ্ধ হতে পারে। দেখো এখানে হচ্ছে অনেকগুলো ব্যাকটেরিয়ার নাম কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, যেই ব্যাকটেরিয়ার নামগুলো শর্ট কোশ্চেনের জন্য বা এমসিকিউ কোশ্চেনের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। প্রথমেই আমরা যেই ব্যাকটেরিয়াটার নাম পড়ব সেটা হচ্ছে স্বাধীনজীবী কিছু ব্যাকটেরিয়ার নাম। স্বাধীনজীবী ব্যাকটেরিয়া মানে যারা ভূপৃষ্ঠের মধ্যে স্বাধীনভাবে বর্তমান থাকবে, যারা কারোর উপর নির্ভর করে থাকবে না। তাহলে প্রথমে আমরা কয়েকটা ব্যাকটেরিয়ার নাম জানছি। স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, এরকম দুটো স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার নাম হচ্ছে, একটার নাম মনে রাখবে তোমরা অ্যাজোটোব্যাক্টার, আরেকটা ব্যাকটেরিয়ার নাম মনে রাখবে তোমরা যেটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। অ্যাজোটোব্যাক্টার আর একটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। এই দুটো ব্যাকটেরিয়া হচ্ছে স্বাধীনজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া। এরকম ভাবে কিন্তু পরীক্ষায় কোশ্চেন দেবে যে দুটি নাইট্রোজেন সংবন্ধনকারী স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার নাম বলো, এরকম স্বাধীনজীবী শব্দটা উল্লেখ করে দেওয়া থাকবে, একটা অ্যাজোটোব্যাক্টার আর ক্লস্ট্রিডিয়াম। এবার স্বাধীনজীবী কিছু, একটা হচ্ছে নীলাভ সবুজ শৈবালের নাম তোমরা মনে রাখবে যেটি নাইট্রোজেনকে আবদ্ধ করতে পারে। তাহলে এরকম স্বাধীনজীবী নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল,
এই স্বাধীনজীবী নীলাভ সবুজ শৈবালের একটা উদাহরণ তোমরা মনে রাখবে, যেটা হচ্ছে নস্টক। তাহলে এই যে আমরা তিনটে নাম পড়লাম, দুটো হচ্ছে ব্যাকটেরিয়া দেখলাম, একটা অ্যাজোটোব্যাক্টার, একটা ক্লস্ট্রিডিয়াম, আর নীলাভ সবুজ শৈবালের মধ্যে নস্টক। এই তিনটি কিন্তু অণুজীব, স্বাধীনভাবে মাটির মধ্যে বর্তমান থাকে এবং এরা কিন্তু নিজেদের দেহে নাইট্রোজেনকে আবদ্ধ করে রাখতে পারে। এবং এই যখন অণুজীবগুলি যখন মারা যায়, তারপর মারা যাওয়ার পর এদের শরীরে আবদ্ধ যে নাইট্রোজেনটি সেটি মাটির মধ্যে সম্পূর্ণরূপে মিশে যায়। তাহলে আমরা দেখতে পেলাম কিভাবে স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার সাহায্যে বায়ুমণ্ডলের নাইট্রোজেন মাটির মধ্যে আবদ্ধ হয়। এবার আমরা যেটা আলোচনা করব, যেটা খুব খুব ইম্পর্টেন্ট, মিথজীবী ব্যাকটেরিয়া দ্বারা কি করে মাটির মধ্যে নাইট্রোজেন আবদ্ধ হয়। তাহলে এখন হচ্ছে আমাদের টপিক মিথজীবী ব্যাকটেরিয়া। মিথজীবী ব্যাকটেরিয়া, এবার এখানে আরেকটা আমরা জিনিস আলোচনা করব। মিথজীবী ব্যাকটেরিয়ার সাথে মিথজীবী এক প্রকারের নীলাভ সবুজ শৈবাল। একটা নীলাভ সবুজ শৈবাল আমরা দেখেছি যেটা স্বাধীনজীবী নস্টক, কিন্তু আরেকটা নীলাভ সবুজ শৈবাল আছে যেটি স্বাধীনজীবী নয়, যেটি মিথজীবী। দেখো, প্রথমেই আমরা যেটি সম্পর্কে আলোচনা করব মিথজীবী ব্যাকটেরিয়ার মধ্যে, সেটি হচ্ছে রাইজোবিয়াম। খুব খুব ইম্পর্টেন্ট এই ব্যাকটেরিয়াটা, রাইজোবিয়াম। আর এখান থেকে প্রচুর শর্ট কোশ্চেন আসবে। রাইজোবিয়াম, এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়াটি কোন উদ্ভিদের মূলে আক্রমণ করে? মিথজীবী মানে বুঝতে পারছো যে এখানে দু রকমের জীব থাকবে, একটা জীব আরেকটা জীবের উপর নির্ভর থাকবে, আবার ওই জীবটিও অপর জীবটির উপর আরেকটা জিনিসের জন্য নির্ভর থাকবে। রাইজোবিয়াম ব্যাকটেরিয়াটি সাধারণত সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলে মিথজীবিতা করে থাকে। তাহলে এরা কাদের আক্রমণ করে বা কাদের সঙ্গে মিথজীবিতা করে? সিম্বি গোত্রীয় উদ্ভিদ, সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলে। পরীক্ষায় অনেক সময় সিম্বি গোত্রীয় ওয়ার্ডটা নাও লেখা থাকতে পারে, থাকতে পারে লেগুমিনাস। লেগুমিনাস, লেগুমিনাস উদ্ভিদের মূলে। এরকম লেগুমিনাস উদ্ভিদ মানে কি? মানে শস্য, ডাল জাতীয় শস্য। কি কি উদাহরণ? ছোলা, মটর, শিম, ঠিক আছে? এই সমস্ত উদ্ভিদের মূলে এরা হচ্ছে অর্বুদ গঠন করে। অর্বুদ গঠন করে। অর্বুদ কিরকম দেখতে? না, নর্মাল যদি একটা মূল এরকম হয়, এরকম যদি মূল হয়, এই মূলের মধ্যে এরকম গোল 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 কিছু হচ্ছে নোডিউল দেখা যাবে। মানে মনে হয় যেন হচ্ছে মূলগুলোর স্থানে স্থানে এরকম ফুলে ফুলে আছে। তো এই রকম যে হচ্ছে মূলের বিভিন্ন স্থান গোলাকার আকার ধারণ করে, এই রকম গোলাকার অংশগুলোকে বলা হয় অর্বুদ। আর এই অর্বুদটা কে গঠন করে? রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। এবার এই অর্বুদের মধ্যে দুটো জিনিস আমাদেরকে জানতে হবে, একটা হচ্ছে নিফজিন আর একটা লেগ হিমোগ্লোবিন। তাহলে দুটো জিনিস আমাদের জানতে হচ্ছে অর্বুদের মধ্যে, একটা হচ্ছে নিফজিন আর একটা আমরা জানবো লেগ হিমোগ্লোবিন। এই নিফজিন আর লেগ হিমোগ্লোবিন জানার আগে তাহলে পুরো ব্যাপারটা হচ্ছে একটু তোমাদেরকে সাম আপ করে দিচ্ছি, যে কি না, সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলে এক প্রকারের ব্যাকটেরিয়া সহাবস্থান করে। এই ব্যাকটেরিয়াটির নাম হলো রাইজোবিয়াম। এই ব্যাকটেরিয়াটি সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলে কিছু গোলাকার অর্বুদ গঠন করে। আর এই অর্বুদের মধ্যে এরা বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে আবদ্ধ করে রাখতে পারে নাইট্রেট যৌগ রূপে। তাহলে বুঝতে পারলে কিভাবে করে? না, এই অর্বুদের মধ্যে নাইট্রোজেনকে আবদ্ধ করে রাখে নাইট্রেট
যৌগ রূপে। এবার এর মধ্যে এই দুটো জিনিস কি, একটা নিফ জিন, একটা লেগ হিমোগ্লোবিন। নিফ জিন আর লেগ হিমোগ্লোবিন হচ্ছে ওই রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার মধ্যে উপস্থিত দুটি উপাদান। প্রথমেই আমরা জানবো নিফ জিন। নিফ জিন কি না, নিফ জিন হচ্ছে রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার দেহে উপস্থিত এক প্রকারের জিন, যেই জিনটি থেকে একটা উৎসেচক উৎপন্ন হয়, যেই উৎসেচকটির নাম নাইট্রোজিনেজ। নাইট্রোজিনেজ। আর এই উৎসেচকটাই কিন্তু ইনভলভ, কার মধ্যে ইনভলভ, নাইট্রোজেনকে নাইট্রেট এ রূপান্তরিত করতে। এবার লেগ হিমোগ্লোবিনটা কি, লেগ হিমোগ্লোবিন হচ্ছে এই যে সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে অর্বুদ গঠন হচ্ছে, এই অর্বুদের মধ্যে এক বিশেষ প্রকারের রঞ্জক পদার্থ দেখতে পাওয়া যায়, যেই রঞ্জক পদার্থটির গঠন সম্পূর্ণরূপে মেরুদণ্ডী প্রাণীর লোহিত রক্তকণিকায় উপস্থিত হিমোগ্লোবিনের মতো হয় এবং রঙও লাল হয়। সেই জন্য অর্বুদগুলোকে যদি ক্রস সেকশন করা হয়, কাটা হয়, তাহলে ভিতরটা লাল রঙের দেখতে হয়। এই যে রঞ্জক পদার্থটি যেটি অর্বুদের মধ্যে উপস্থিত থাকে, এই রঞ্জক পদার্থটিকে বলা হয় লেগ হিমোগ্লোবিন। কেন লেগ? যেহেতু লেগুমিনাস উদ্ভিদের মূলে বর্তমান থাকে, তাই একে বলা হয় লেগ হিমোগ্লোবিন। এই লেগ হিমোগ্লোবিনের কাজ কি? খুব ইম্পর্টেন্ট কাজ, মনে রাখতে হবে। নাইট্রোজিনেজ উৎসেচকটা বেশি পরিমাণ অক্সিজেনের ঘনত্বে কাজ করতে পারে না, মানে নাইট্রোজিনেজ উৎসেচকটি কম অক্সিজেনের ঘনত্বে কাজ করতে পারে। যেই বেশি পরিমাণে অক্সিজেনের ঘনত্ব বেড়ে যাবে কোষে, সঙ্গে সঙ্গে ওটির কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। এবার এই লেগ হিমোগ্লোবিন কি করে, ওই কোষের মধ্যে উপস্থিত অক্সিজেনটাকে শোষণ করে নেয়, ফলে যাতে কোষের মধ্যে কোনো রকম ভাবে অক্সিজেনের পরিমাণ না বাড়ে। তাহলে কোষের মধ্যে মুক্ত অক্সিজেনের পরিমাণ কমে যাবে, যেহেতু লেগ হিমোগ্লোবিন অক্সিজেনটাকে গ্রহণ করে নিচ্ছে। ফলে নাইট্রোজিনেজ যেই উৎসেচকটি তৈরি হচ্ছে নিফ জিন থেকে, সেটি কিন্তু সহজেই বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে নাইট্রেট যৌগে রূপান্তরিত করতে পারে এবং মাটির উর্বরতা বৃদ্ধি করে। দেখবে খুব কমন একটা সিনারিও, যে জমিতে ধান চাষ করা হয়, সেই জমিতে ধান চাষ করার পর পরবর্তী যে চাষটা করা হয় সেটি ডাল জাতীয় শস্য চাষ করা হয়। কারণটা কি না, ধান চাষ করার ফলে ধান যে গাছগুলি, সেগুলি মাটি থেকে সমস্ত নাইট্রোজেনটাকে সংগ্রহ করে নিয়েছে, ফলে মাটির মধ্যে নাইট্রোজেনের পরিমাণ কমে গেছে বা মাটিটি অনুর্বর হয়ে গেছে। এরপরে যদি হচ্ছে আমরা ডাল জাতীয় শস্যের চাষ করি, তাহলে ওই ডাল জাতীয় শস্যের চাষ করার ফলে পুনরায় মাটির মধ্যে নাইট্রোজেনের পরিমাণ বাড়বে, কোনো রকম সার প্রয়োগ না করেই। ফলে মাটির উর্বরতা ন্যাচারালি, প্রাকৃতিক উপায়ে কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হবে। তাহলে এই গেল রাইজোবিয়াম কিভাবে মাটির মধ্যে নোডিউল ফর্ম করে এই সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে। এবার তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে একটি নীলাভ সবুজ শৈবাল আছে, যেই নীলাভ সবুজ শৈবালটিও মিথজীবিতা দেখায়। সেই নীলাভ সবুজ শৈবালটির নাম কি? অ্যানাবিনা। তোমাদেরকে মনে রাখতে হবে, নীলাভ সবুজ শৈবাল যেটি মিথজীবিতা দেখায়, নীলাভ সবুজ শৈবাল যে মিথজীবিতা দেখায়, তার নাম অ্যানাবিনা। এবার মিথজীবিতা মানে নিশ্চয়ই এটি আরেকটি কোন জীবের সঙ্গে সহাবস্থান করবে। এটি দুটো জীবের সঙ্গে সহাবস্থান করে, একটা জলজ, একটা স্থলজ। জলজর মধ্যে যেই উদ্ভিদটির সঙ্গে এটি সহাবস্থান করে সেটি হচ্ছে অ্যাজোলা নামক এক প্রকারের জলজ উদ্ভিদ। এদের পত্র গহ্বরে, পাতার হচ্ছে গহ্বরে এটি বর্তমান থাকে। তাহলে অ্যাজোলা নামক জলজ উদ্ভিদের পত্র গহ্বরে এরা বর্তমান থাকে, অ্যাজোলা নামক জলজ উদ্ভিদের। আর
স্থলভাগে কোন উদ্ভিদ দেহে বর্তমান থাকে? সাইকাস নামক এক প্রকারের ব্যক্তবীজী উদ্ভিদের মূলে। তাহলে স্থলভাগের ক্ষেত্রে সাইকাস নামক ব্যক্তবীজী উদ্ভিদের মূলে, আর এ হচ্ছে পত্র গহ্বরে। তাহলে বুঝতে পারলে নীলাভ সবুজ শৈবালের মধ্যে অ্যানাবিনা অ্যাজোলার সঙ্গে সহাবস্থান করে জলে, আর স্থলভাগে সাইকাস নামক এক প্রকারের ব্যক্তবীজী উদ্ভিদদের মূলের মধ্যে সহাবস্থান করে, যারা সরাসরি বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে কিন্তু নাইট্রেটে রূপান্তরিত করতে পারে। এবার আমরা দেখব লাস্টের যে দুটো টপিক আছে, একটা অ্যামোনিফিকেশন আর একটি নাইট্রিফিকেশন, যেটি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। 2 নম্বরের টিকা দিয়ে থাকে যে অ্যামোনিফিকেশন বলতে কি বোঝো, নাইট্রিফিকেশন কাকে বলে, কারা কারা এটাতে অংশগ্রহণ করে থাকে, এন্ড এভরিথিং। তাহলে প্রথমেই আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যামোনিফিকেশন। দেখো অ্যামোনিফিকেশন নামটার মধ্যে এর সংজ্ঞাটি লুকিয়ে আছে, যে অ্যামোনিয়া এখানে উৎপন্ন হবে বা অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন হবে। তো অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন হওয়ার জৈবিক পদ্ধতিকে বলা হবে অ্যামোনিফিকেশন। তাহলে আমরা এখন করছি অ্যামোনিফিকেশন। এই অ্যামোনিফিকেশনে তাহলে আমাদের যেহেতু জৈবিক পদ্ধতির মধ্যে আমরা এগুলো করছি, তাহলে নিশ্চয়ই এখানে কোনো জীবের দ্বারা এটা সংগঠিত হবে। দুটি অণুজীবের দ্বারা এই অ্যামোনিফিকেশন সংগঠিত হয়, আর এই দুটো অণুজীবকে বলা হয় অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। পরীক্ষায় শর্ট কোশ্চেন দেবে, দুটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার নাম বলো। অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। এরকম দুটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার নাম তোমাদের মনে রাখতে হবে, একটা ব্যাসিলাস মাইকয়েডিস আর একটা ব্যাসিলাস রেমোসাস। তাহলে দুটো ব্যাকটেরিয়া কি কি? একটা ব্যাসিলাস, বৈজ্ঞানিক নাম অবশ্যই আন্ডারলাইন করতে হবে, ব্যাসিলাস মাইকয়েডিস। আরেকটার নাম ব্যাসিলাস রামোসাস। এই দুটো ব্যাকটেরিয়া যারা হচ্ছে অ্যামোনিয়া উৎপন্ন করে বা অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন করে। কোথা থেকে উৎপন্ন করে? না, কোনো হচ্ছে মৃত উদ্ভিদ বা মৃত প্রাণীর দেহে উপস্থিত যে প্রোটিন, সেই প্রোটিনটিকে বিশ্লিষ্ট করে অ্যামাইনো অ্যাসিডে, সেই অ্যামাইনো অ্যাসিড থেকে উৎপন্ন করে অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম আয়ন। তাহলে মৃত উদ্ভিদ বা প্রাণী, এদের দেহের প্রোটিনকে এরা বিশ্লিষ্ট করে, উৎপন্ন করে অ্যামাইনো অ্যাসিড। আর এই অ্যামাইনো অ্যাসিডকে এরা ভেঙে উৎপন্ন করবে অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম আয়ন NH4+। এবার কখনো কখনো তাহলে এই জায়গায় লাগছে হচ্ছে এই দুটো ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াটা আমার লাগছে হচ্ছে এই জায়গায়, মানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড থেকে উৎপন্ন করতে অ্যামোনিয়া বা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। এবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের যে বজ্র পদার্থ, প্রাণীদেহের যে বজ্র পদার্থ, তার নাম কি? ইউরিয়া। এই ইউরিয়া থেকেও কিন্তু অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন করা যায়। সেক্ষেত্রে যে উৎসেচকটি দরকার পড়ে তার নাম ইউরিয়েজ। তাহলে ইউরিয়া থেকেও, ইউরিয়া কি? প্রাণীদেহের বজ্র পদার্থ। এই প্রাণীদেহের বজ্র পদার্থ থেকেও অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন করা যায়। এখানে একটা উৎসেচক থাকে, তাকে বলে ইউরিয়েজ।
এই উৎসেচকের সহায়তায় ইউরিয়া রূপান্তরিত হয় অ্যামোনিয়া বা হচ্ছে অ্যামোনিয়াম আয়নে। আর এই ইউরিয়া উৎসেচকটা কোথায় বর্তমান থাকে? ডিকম্পোজার্স এর মধ্যে। ডিকম্পোজার্স মানে বিয়োজক, যে সমস্ত অণুজীবরা প্রাণীদেহের বজ্র পদার্থকে পুনরায় মাটিতে রূপান্তরিত করে। তাহলে এই গেল অ্যামোনিফিকেশন, মানে যেই পদ্ধতিতে অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন হবে। দুটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার নামও আমরা জানলাম। এবার আমরা সবশেষে যেটা আলোচনা করব সেটি নাইট্রিফিকেশন, খুব ইম্পর্টেন্ট। নাইট্রিফিকেশনটা কিন্তু এইখান থেকে শুরু হবে, মানে অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম আয়ন থেকে শুরু হবে। আর দুটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম তোমাদেরকে মনে রাখতে হবে, পরীক্ষায় খুব দেয়। একটার নাম নাইট্রোসোমোনাস আর একটার নাম নাইট্রোব্যাক্টার। আর এই নাইট্রোসোমোনাস নাইট্রোব্যাক্টার কখন কোথায় লাগে সেটিও কিন্তু ইম্পর্টেন্ট, স্টুডেন্টসরা কিন্তু সেটাকে গুলিয়ে ফেলে। তাহলে আমরা এখন যেটা আলোচনা করছি সেটি হচ্ছে নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশন নাইট্রিফিকেশন মানে কি? নাইট্রিফিকেশন মানে নাইট্রেট উৎপন্ন হওয়া, মানে যে পদ্ধতিতে, যে জৈবিক পদ্ধতিতে বিভিন্ন রকম অণুজীব দ্বারা নাইট্রেট উৎপন্ন হবে, সেই নাইট্রেট উৎপাদনের প্রক্রিয়াকে বলা হবে নাইট্রিফিকেশন। আর দুটি আমরা এখানে পড়ব নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম। নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম যেটি খুব ইম্পর্টেন্ট। একটার নাম মনে রাখবে নাইট্রোসোমোনাস। নাইট্রোসোমোনাস। আরেকটার নাম মনে রাখতে হবে নাইট্রোব্যাক্টার। নাইট্রোব্যাক্টার। এই দুটো নাম কিন্তু অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হচ্ছে, একটা নাইট্রোসোমোনাস আর একটা নাইট্রোব্যাক্টার। এবার কোনটা কখন কাজে লাগে না, আমাদের দেখো আগের স্টেজে কি উৎপন্ন হয়েছিল? অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন হয়েছিল বা অ্যামোনিয়া উৎপন্ন হয়েছিল। এই অ্যামোনিয়াম আয়ন বা অ্যামোনিয়াকে রূপান্তরিত করে প্রথমে নাইট্রাইটে, NO2-, এটা হচ্ছে নাইট্রাইট। কে করে? নাইট্রোসোমোনাস। এটা মনে রাখতে হবে তোমাদের। আর এই নাইট্রাইটকে রূপান্তরিত করে নাইট্রেটে, এটা হচ্ছে নাইট্রেট। কে করে? নাইট্রোব্যাক্টার। এটা গোলাবে না। যে কার দ্বারা কোনটা উৎপন্ন হয়, নাইট্রোসোমোনাস কিন্তু নাইট্রাইট উৎপন্ন করতে সাহায্য করে, আর সেই নাইট্রাইট থেকে নাইট্রেট উৎপন্ন করতে সাহায্য করে নাইট্রোব্যাক্টার। দুটোর অবস্থান যেন গুলিয়ে না যায়, নাইট্রোব্যাক্টার যেন এখানে যেন না চলে আসে, এটা যেন এখানে যেন না চলে আসে। তাহলে এটিকে বলা হবে নাইট্রিফিকেশন, মানে যে জৈবিক পদ্ধতিতে মাটির মধ্যে উপস্থিত দুটি ব্যাকটেরিয়া, একটা নাইট্রোসোমোনাস ও নাইট্রোব্যাক্টার দ্বারা অ্যামোনিয়াম আয়ন নাইট্রেটে পরিণত হয়, সেই জৈবিক পদ্ধতিকে বলা হবে নাইট্রিফিকেশন। তাহলে এই গেল সম্পূর্ণরূপে কত রকম ভাবে বায়ুমণ্ডলের নাইট্রোজেন মাটির মধ্যে নাইট্রেট যৌগতে রূপান্তরিত হতে পারে। এবার আমরা আলোচনা করব কিভাবে হচ্ছে এই মাটির মধ্যে যে আবদ্ধ নাইট্রেট, এই নাইট্রেটটা কিভাবে আবার বায়ুমণ্ডলে ফিরে যেতে পারে, যেটাকে বলা হয় ডিনাইট্রিফিকেশন। যেখানেও কিন্তু দুটি অণুজীবের নাম তোমাদেরকে মনে রাখতে হবে, যেগুলি খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখন যেটা পড়ছি সেটি হচ্ছে ডিনাইট্রিফিকেশন। ডিনাইট্রিফিকেশন। আর প্রথমেই আমরা পড়ব দুটো ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম। তাহলে পড়ব হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, পরীক্ষায় খুব দেয়, এমসিকিউ অল্টারনেটিভ ইয়ারে। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া মনে রাখতে হবে, একটার নাম থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিকেন্স। তাহলে প্রথম ব্যাকটেরিয়া থায়োব্যাসিলাস, এটা বৈজ্ঞানিক নাম, আন্ডারলাইন করবে, থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিকেন্স।
ডিনাইট্রিফিকেন্স, থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিকেন্স, এইটা একটা ব্যাকটেরিয়া। আর একটা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম তোমাদেরকে মনে রাখতে হবে, যেটা হবে সিউডোমোনাস। তাহলে আরেকটির নাম মনে রাখতে হচ্ছে সিউডোমোনাস। এই দুটি ব্যাকটেরিয়া কি করে, মাটির মধ্যে যে নাইট্রেট বা নাইট্রাইট যৌগ আছে সেটিকে বায়ুর মধ্যে যে নাইট্রোজেন, সেই নাইট্রোজেনে রূপান্তরিত করে এবং বায়ুর নাইট্রোজেনের পরিমাণ বাড়ায় ও মাটির মধ্যে নাইট্রেট যৌগের পরিমাণ কমায়। তাহলে বলা যেতে পারে এই যে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, এগুলো কিন্তু মাটির উর্বরতা হ্রাস করে। পরীক্ষায় কোশ্চেন দিতে পারে যে মাটির উর্বরতা হ্রাস করে এরকম দুটি ব্যাকটেরিয়ার নাম বলো। উত্তর হবে হচ্ছে থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিকেন্স এবং সিউডোমোনাস। এরা মাটির মধ্যে আবদ্ধ যে নাইট্রেট বা নাইট্রাইট যৌগ সেগুলোকে পুনরায় বায়ুর মধ্যে ফিরিয়ে দেয়, ফলে বায়ুর নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে ও মাটির নাইট্রেট যৌগের পরিমাণ হ্রাস করে। তাহলে এইভাবে আমরা দেখলাম কিভাবে বায়ু থেকে নাইট্রোজেন মাটিতে আসে, মাটি থেকে নাইট্রোজেন আবার বায়ুমণ্ডলে হচ্ছে ফিরে যায়। তাহলে সম্পূর্ণ একটা চক্রাকার আবর্তন আমরা হচ্ছে দেখতে পেলাম। এবার পরীক্ষা অনেক সময় কোশ্চেন দেয় যে দুটো উদ্ভিদের নাম বলো, যে দুটি উদ্ভিদ শিম্বি গোত্রীয় নয় তাও তারা মাটির মধ্যে নাইট্রোজেন সংবন্ধন করতে পারে। আমরা একটু আগে দেখেছিলাম যে শিম্বি গোত্রীয় উদ্ভিদ মানে হচ্ছে শিম, ছোলা, মটর, এরা হচ্ছে মাটির মধ্যে নাইট্রোজেন সংবন্ধন করতে পারছে কারণ এদের মধ্যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া অর্বুদ গঠন করে। এবার দুটো উদ্ভিদ যারা হচ্ছে কোন রকম শিম্বি গোত্রীয় উদ্ভিদ নয়, এরকম দুটো উদ্ভিদ মনে রাখবে, একটা হচ্ছে তোমার পাইন আর একটা হচ্ছে ঝাউ গাছ। পাইন ও ঝাউ গাছ এরা হচ্ছে কোন রকম শিম্বি গোত্রীয় উদ্ভিদ নয়, তাও এরাও কিন্তু মাটির মধ্যে নাইট্রোজেনকে আবদ্ধ করতে পারে কারণ এদের মূলের মধ্যে ওই নাইট্রোজিনেজ উৎসেচকটি বর্তমান থাকে। এবার তোমরা হচ্ছে মনে রাখবে দুটো অ্যামোনিয়া সঞ্চয়কারী উদ্ভিদ, যে সমস্ত উদ্ভিদের অ্যামোনিয়াকে সঞ্চয় করতে পারে সেরকম দুটি উদ্ভিদের নাম মনে রাখবে। একটা অক্সালিস, আমি স্পেলিংটা লিখে দিচ্ছি তোমাদের বোঝার জন্য, একটার নাম হচ্ছে অক্সালিস, আর একটা উদ্ভিদের নাম মনে রাখবে যেটা হচ্ছে বিগোনিয়া। এই দুটি উদ্ভিদ অ্যামোনিয়াকে হচ্ছে সঞ্চয় করতে রাখতে পারে, সেজন্য এদেরকে বলা হয় অ্যামোনিয়া সঞ্চয়কারী উদ্ভিদ। এবার এই নাইট্রোজেন চক্রের আমরা ভিডিওর হচ্ছে শেষ পর্যায়ে এসে গেছি, যে নাইট্রোজেন চক্রের কি আমাদের গুরুত্ব। প্রথমেই ভেবে দেখো এই নাইট্রোজেন চক্রের মাধ্যমেই কিন্তু প্রকৃতিতে নাইট্রোজেনের ভারসাম্য রক্ষা হয়। তাহলে 1 নম্বর পয়েন্ট কি হবে না, নাইট্রোজেন চক্রের মাধ্যমে প্রকৃতিতে নাইট্রোজেনের ভারসাম্য রক্ষা হয়। 2 নম্বর পয়েন্ট, জীবকুল এবং পরিবেশ এদের মধ্যে নাইট্রোজেনের আদান প্রদান ঘটে থাকে এই নাইট্রোজেন চক্রের মাধ্যমে। 3 নম্বর দেখলাম ডিএনএ, আরএনএ, যে কোনো রকমের জেনেটিক এলিমেন্টের মুখ্য উপাদান নাইট্রোজেন। 4 নম্বর আমাদের প্রোটোপ্লাজমের প্রধান উপাদান প্রোটিন, আর এই প্রোটিনের বেসিক ইউনিট অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড গঠনের জন্য নাইট্রোজেন অত্যাবশ্যকীয়। এছাড়াও বলতে পারো যে কোষের প্রোটোপ্লাজমে নাইট্রোজেন বিভিন্ন রকমের যে উৎসেচক সেগুলি গঠনেও অংশগ্রহণ করে। উদ্ভিদদের ক্ষেত্রে ক্লোরোফিল গঠনেও কিন্তু নাইট্রোজেন অত্যাবশ্যকীয়। তাহলে এই গেল সম্পূর্ণরূপে নাইট্রোজেন চক্রের কি কি গুরুত্ব হতে পারে আমাদের জীবকুল, উদ্ভিদকুল ও পরিবেশের মধ্যে। এবং তোমরা দেখতে পেলে কিভাবে প্রকৃতির থেকে জীবকুলে এবং জীবকুল থেকে পরিবেশে নাইট্রোজেনের আবর্তন সম্পন্ন হয়। যদি তোমাদের ভিডিওটির মাধ্যমে তোমরা সম্পূর্ণ টপিকটি বুঝে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর ডান দিকে যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করে রেখো, তাহলে আরো নিত্য নতুন এরকম ভিডিও সম্পর্কে তোমরা সহজেই জানতে পারবে।